মহাসচিব শুধু এ কারণে মিষ্টি বিলাতে শুরু করেছেন বা মিষ্টি খাওয়াতে বলছেন তা ভাববার কারণ নেই। বিএনপির জন্য মিষ্টি খাওয়ানোর প্রধান উপলক্ষ হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর একটি দেশ, বাংলাদেশের রাজনীতির এখন সবচেয়ে প্রভাবশালী ক্রীড়নক, সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় যে দেশটি, সেই দেশটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিএনপি ক্ষমতায় আসলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ভালো হবে। বাংলাদেশের জাতীয় রাজনীতির সমীকরণটা হঠাৎই একেবারে পাল্টে গেছে এবং 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি যা প্রত্যাশা করছিল, একটা দ্রুত নির্বাচন এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপরেও সর্বোচ্চ প্রভাব, সেটি অবশেষে এক বছর পর 2025 সালের 5ই আগস্ট এসে তারা নিশ্চিত করতে পেরেছে এবং বল এখন সম্পূর্ণতই বিএনপির কোর্টে। জামায়াতে ইসলামীকে চলে যেতে হয়েছে ব্যাকফুটে। বাংলাদেশে এখন একটা নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় আসা সময়ের ব্যাপার মাত্র। বিএনপির জন্য এই মাঠ গুছিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা, আসলে সবচেয়ে বড় প্রভাবকের ভূমিকা পালন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জামায়াতে ইসলামীকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অসুবিধা ছিল না, মানে বিএনপির বাইরে যে দলটিকে জুলাই আগস্ট আন্দোলনের কৃতিত্ব গ্রহণের জন্য এবং রাজনৈতিকভাবে সবচেয়ে সংগঠিত থাকায় 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী মনে হচ্ছিল, এনসিপি সহ, মানে জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্রদের অনেককে তৈরি করার পেছনে এই জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় ভূমিকার জন্য, তাদের সঙ্গে আন্দোলনে কৌশলে জনশক্তি দিয়ে পাশে থাকবার জন্য এবং এদের পারস্পরিক ঘনিষ্ঠতার কারণে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের উপরেও জামায়াতে ইসলামীর প্রভাব ক্রমাগত স্পষ্ট হয়ে উঠছিল 2024 সালের 5ই আগস্টের পর থেকে গত এক বছরে। এই অবস্থায় বিএনপিকে বরং আমরা দেখেছি নালিশ করে যেতে, যে সরকার জামায়াতে ইসলামীর কথায় চলছে, এবং বিএনপিকে ক্রমাগত জামায়াতে ইসলামী থেকে দূরে সরে যেতে এবং তাদের মধ্যকার বিরোধ স্পষ্ট করতে এই এক বছরে দেখা গেছে। যেই বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গে এর আগে 91-এ 2001-এ সরকার গঠন করেছে, 2018 সালেও একই সঙ্গে নির্বাচনে গিয়েছিল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী জোট গঠন করে, সেই বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে, জঙ্গিবাদী হিসেবে জামায়াতে ইসলামীকে চিহ্নিত করে বক্তব্য রাখতে থাকে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে, মৌলবাদী শক্তি হিসেবে জামায়াতে ইসলামীকে অভিযুক্ত করে 5ই আগস্টের পর থেকে বক্তব্য রাখতে থাকে এবং দুদলের মধ্যে দূরত্ব বাড়ে। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী অনেক পক্ষেরই প্রধান দাবি ছিল জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান সংবিধান, 1972 সালের সংবিধান, যাকে এরা মুজিববাদী সংবিধান বলে, সেটি বাতিল করে দেওয়া এবং এরপর গণভোটের মাধ্যমে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধানের পথে হাঁটা। এসব দাবিতে রীতিমতো ব্যাপক জনসমাবেশ ঘটিয়ে শোডাউন করতে দেখা গেছে এর মধ্যে জামায়াতে ইসলামীকে সারা বাংলাদেশে জনসংযোগ করতে দেখা গেছে। জামায়াতে ইসলামীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের দলের সঙ্গে মিলে বিরাট ইসলামী ঐক্য গড়ে তুলতে দেখা গেছে, যা নির্বাচনে ভোটের হিসাবেও বিএনপিকে, এনসিপিকে সাথে পেলে একরকম হুমকির মুখে ফেলে দিতে পারে। কিন্তু খেলা পুরো বদলে গেছে যে মাত্র মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে কোন দলকে তারা আগামী নির্বাচনে ক্ষমতায় দেখতে চায়, এবং যখন মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ডক্টর ইউনূসের সরকারকে দীর্ঘ সময়ে রাখা তাদের জন্য নিরাপদ নাও হতে পারে, বরং হয়তো একটা নির্বাচনের পথে হাঁটা এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপির হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া বা বিএনপির ক্ষমতায় আসার পথ সুগম করাই সবচেয়ে নিরাপদ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। সে কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে 5ই আগস্টে জুলাই ঘোষণাপত্র ডক্টর ইউনূস পাঠ করার সময়ও অত্যন্ত উদ্বিগ্নভাবে ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, সেই ব্যক্তি সেদিন রাতে যখন ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্রে যেমন সংবিধান বাতিল করেন না, তেমনি রাতেই যখন নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন, তাদের নেতাকে
দিয়ে আসা কথা অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই 2026-এর ফেব্রুয়ারি মাসেই তখন সেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরদিন 6ই আগস্ট দেখা যায় সাংবাদিকদের বলছেন যারা নির্বাচনের তারিখ ঘোষণায় হতাশ তারা হতাশই থাকবেন, কিন্তু তারা খুশি। এবং তিনি বিএনপি অফিসের কর্মচারীদের হাঁক দিয়ে বলেন, এই আজকে একটু মিষ্টি খাওয়াও। তো বুঝতেই পারছেন বিএনপি মহাসচিব মিষ্টি খাওয়ানো শুরু করে দিয়েছেন জুলাই ঘোষণাপত্রটি তাদের মন মতো হয়। এবং জুলাই ঘোষণাপত্রের দিনেই 2025-এর 5ই আগস্ট একটা ভীষণ অনিশ্চিত বছর কাটানোর পর অবশেষে ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে নির্বাচনের একটা তারিখ পেয়ে, কিন্তু বিএনপি মহাসচিব শুধু এ কারণে মিষ্টি বিলাতে শুরু করেছেন বা মিষ্টি খাওয়াতে বলছেন তা ভাববার কারণ নেই। বিএনপির জন্য মিষ্টি খাওয়ানোর প্রধান উপলক্ষ হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর একটি দেশ, সেই দেশটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিএনপি ক্ষমতায় আসলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ভালো হবে। এবং সে কথা ডক্টর ইউনূসকে সরাসরি জানাতে মার্কিন রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দ্য অ্যাফেয়ার্স মেরি অ্যান জ্যাকবসন জুলাই মাসের 20 তারিখ ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন। সেখানে গিয়ে মেরি অ্যান জ্যাকবসন ডক্টর ইউনূসকে সরাসরি বাংলাদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের একটা বিকাশের পথ করে দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে একরকম ধমকে আসেন। কারণ মনে রাখবেন 1 জুলাই হোলি আর্টিজান দিবসে এই সরকার ঘোষণা দিয়ে দেন যে বাংলাদেশে জঙ্গিবাদ বলে কখনো কিছু ছিল না, বাংলাদেশে জঙ্গিবাদটি একটা আওয়ামী লীগ সৃষ্ট নাটক। আর 2024-এর 5ই আগস্ট থেকে তো বাংলাদেশের বিভিন্ন কারাগার ভেঙে যেমন জঙ্গি নেতাদেরকে বের করে আনা হয়েছে, তেমনি জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক শত শত জঙ্গি দলের সদস্যকে গত 1 বছরে বিভিন্ন মামলায় জামিন দেওয়া হয়েছে এই ইউনূস সরকারের আমলে। কাজেই একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র গত 1 বছরে বাংলাদেশ কোন পথে হাঁটছে সেটা পর্যবেক্ষণ করে যেমন একটু পাজল ছিল, যেমন একটু অস্বস্তির মধ্যে ছিল, ঠিক তেমনি জুলাইয়ের শুরুতে হোলি আর্টিজান হামলার প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে বাংলাদেশের পুলিশ প্রধান যখন বাংলাদেশের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী যে যুদ্ধে বাংলাদেশ এর আগে অংশীদার ছিল আওয়ামী লীগ আমলে, সেই পুরো বিষয়টিকে একটা নাটক হিসেবে অভিহিত করলেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রকৃতপক্ষেই নড়ে চড়ে বসতে হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মানে এখন যিনি রাষ্ট্রদূত মেরি অ্যান জ্যাকবসন তখন জুলাইয়ের মাঝামাঝি গিয়ে দেখা করে এলেন লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে। তারা জেনে আসতে চাইলেন বিএনপি ঠিক কার কার সঙ্গে জোট করে ক্ষমতায় যেতে চাইছে, কি ধরনের সরকার গঠন করতে চাইছে, সংবিধানের সমাজে কি ধরনের পরিবর্তনের কথা তারা ভাবছে, যে সে ভাবনার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটুকু। দেখুন, ভারত গত 1 বছরে বাংলাদেশ একরকমের ইসলামপন্থী রাজনীতি বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে যে রাজনীতিকে দক্ষিণপন্থী রাজনীতি হিসেবে অভিহিত করেছেন, যে রাজনীতির জন্য জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমনকি ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে দায়ী করেছেন, সেই দক্ষিণ পন্থার দিকে বাংলাদেশের ঝুঁকে পড়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের নিরাপত্তার প্রধান অংশীদার ভারতও। দেখুন, ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এখন শুল্ক নিয়ে কি চলছে সেটাকে পাশে সরিয়ে রেখে যদি সে কথা বিবেচনা করেন যে বঙ্গোপসাগরে মার্কিন স্বার্থ রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র ভারতের উপরেই ভরসা করতে পারে এখন পর্যন্ত, এবং ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই বলে দিয়েছে যে এই পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে তারা ভারতকে তাদের সবচেয়ে বিশ্বস্ত নিরাপত্তা অংশীদার বলে মনে করে। সেই ভারতও বাংলাদেশে গত 1 বছরে রাজনীতি যেদিকে ঝুঁকে পড়ছিল, বাংলাদেশে যে ধরনের কট্টর ভারত বিরোধিতা, শক্তিশালী ধর্মভিত্তিক রাজনীতি তৈরি হওয়া, এসবের মধ্যে ভারত এই অস্বস্তির কথা, এই নিরাপত্তা ঝুঁকির কথা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তাই নয়, বিএনপির দিকে চোখ তুলে তাকাতে, বিএনপিকে দ্রুত একটা কনফিডেন্সে আনতে, আস্থায় আনতে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে। কারণ চীন
গত 1 বছর ধরে বিএনপিকে তাদের বিশ্বস্ত বন্ধুতে পরিণত করেছে। বিএনপি যেমন আগস্টে শেখ হাসিনার পতনের পরেই তিস্তা লং মার্চ করে ঘোষণা দিয়ে রেখেছে যে তারা ক্ষমতায় এলে তিস্তা প্রকল্পের দায়িত্ব তারা চীনকে দেবে, গত 1 বছরে কয়েক দফা বিএনপি নেতৃবৃন্দ গিয়েছেন চীনে এবং চীনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে দেখা করে এসেছেন। কাজেই আমেরিকার জন্য এই দুই অস্বস্তি মিলে পরিস্থিতিটা এমন দাঁড়ায় যে দ্রুত তাদেরকে বিএনপিকে আস্থায় নিয়ে আসা এবং বাংলাদেশে পরবর্তী সরকার যে দলটি গঠন করতে যাচ্ছে সেই দলটিকে পছন্দ করে ফেলা এবং সেই দলটির কাছ থেকে মার্কিন স্বার্থ রক্ষায় তারা প্রস্তুত কিনা, বিশেষ করে বঙ্গোপসাগরটিকে মাথায় রেখে সেটি জেনে নেওয়া অত্যন্ত জরুরি ছিল। সে কারণে একদিকে তারা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই লন্ডনে উপস্থিত হয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে আসে, যে কথা এখন স্বীকার করছেন, জানাচ্ছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নিজেই, এবং এসেই মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডক্টর ইউনূসকে জানিয়ে দেন জুলাইয়ের শেষ নাগাদ যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকারকে অবস্থান পরিষ্কার করতে হবে, দ্রুত একটা নির্বাচনের পথে হাঁটতে হবে এবং দ্রুত সেই নির্বাচনের পথে হাঁটলে বিএনপি ক্ষমতায় আসবে। কাজেই সেই পথ প্রশস্ত করতে জুলাই ঘোষণাপত্রে বিএনপি যেমনটা চাইছে ঠিক তেমন ভাবেই খসড়া করতে হবে। জামায়াতে ইসলামীকে মার্কিন যুক্তরাষ্ট্রের অপছন্দ ছিল না। জামায়াতে ইসলামীর মতো যে দলগুলো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় সেই দলগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র তার রাষ্ট্রীয় আদর্শ ও নীতির অংশ হিসেবে সারা পৃথিবীতে এক রকমের প্যাট্রোনাইজ করে, এক রকমের সমর্থন দিয়ে আসে। জামায়াতে ইসলামীর এই নির্বাচনমুখী মনোভাবের পাশাপাশি জামায়াতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কিংবা সমাজের নানা রকম সংস্কৃতিতে যেসব পরিবর্তন আনতে চায় সে বিষয়ে অনেক ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্র একমত হতে পারেনি। কারণ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন অস্বস্তি তৈরি হয়েছে তার চেয়েও অনেক বেশি অস্বস্তি হয়তো তৈরি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দুতরফেই গত 1 বছর ধরে বারবার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে, সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং জামায়াতে ইসলামীর এই বয়ানটি, মানে বাংলাদেশে জঙ্গিবাদ বলে কিছু নাই, সন্ত্রাসবাদ বলে কিছু নাই, এই পুরোটাই ছিল আওয়ামী লীগের নাটক, সেটা যখন ইউনূস সরকার বলতে শুরু করলো এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন, গোয়েন্দা প্রশাসন এই বয়ানটি হাজির করতে থাকলো, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ তখন আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তার ঝুঁকির দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠল। সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন সরাসরি বেছে নিতে হয়েছে একটি পক্ষকে। বিএনপি ক্ষমতায় এলে প্রধান বিরোধী দল কে হবে? জামায়াতে ইসলামীর প্রধান বিরোধী দল হবার একটা সম্ভাবনা তো থাকেই, অন্যদিকে মনে রাখতে হবে পিটার হাসের সঙ্গে কেন এনসিপির সবচেয়ে জনপ্রিয় নেতাদের বা সবচেয়ে পরিচিত মুখ নেতাদের জড়ানো হলো। এ প্রসঙ্গে আমি আপনাদের স্পষ্ট করে বলেছি যে আমি মনে করি এনসিপির এই নেতারা বিএনপির নমিনেশনে হয়তো আগামী নির্বাচনে অংশ নেবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে এদেরকে পছন্দ করে এদের রাজনৈতিক উত্তরণ, এদের সেফ এক্সিটের ব্যবস্থা করবার জন্য মধ্যস্থক নিযুক্ত করা হয়েছে পিটার হাসকে। আরেকটি ঘটনাও ঘটতে পারে, জাতীয় নাগরিক পার্টির এই পরিচিত মুখদেরকে দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে এমন একটি আদল দেওয়া হতে পারে যে এরা হয়ে উঠতে পারেন সবচেয়ে সক্রিয় বিরোধী রাজনীতিক, বিরোধী সংসদ সদস্য। আপনারা লক্ষ্য করেছেন কিনা জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত পদত্যাগকারী নেতারা, মানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অংশগ্রহণে যে পার্টি গড়ে তুলেছিল ব্যারিস্টার ফুয়াদ, যে পার্টির নেতা এবি পার্টি, সেই এবি পার্টি কিন্তু সবার আগে বিএনপির সঙ্গে প্রায় একই সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে। কাজেই ধর্মভিত্তিক
তবে কট্টর নয়, এমন দলগুলোকে বেছে নেওয়ারও সুযোগ রেখে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন বা আশু একটা নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি যাচ্ছে ক্ষমতায়। সে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন খুব শিগগিরই তারেক রহমান ফিরবেন, এই একটু মিষ্টি খাওয়াও। তারেক রহমানকে গিয়ে সে সুসংবাদ দিয়ে এসেছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সেই লন্ডন পর্যন্ত গিয়ে। আর তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বলছেন তারেক রহমান অক্টোবর নভেম্বরে নির্বাচনী তফসিল ঘোষণার সময়টাতেই হয়তো ফিরবেন এবং তিনিই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এখন দেখার অপেক্ষা আগামী কয় মাসের রাজনীতিতে জামায়াতে ইসলামী মার্কিন যুক্তরাষ্ট্রের ততটা আস্থায় আসতে পারে কিনা। এই সমীকরণগুলোই এখন দেখবার অপেক্ষা বাংলাদেশের রাজনীতিতে। তবে বিএনপি এখন কিছুটা নিশ্চিন্তে বসে মিষ্টি খেতে এবং খাওয়াতে পারেই বটে।